আজকের গল্প আনারকলির উপহার। সুন্দর সাজানো বৈঠকখানা, সোফা, সেন্টার টেবিল, কার্পেট, বুককেস, পর্দা। কিন্তু কোণের দিকে ওটা কি? সঞ্জয়দের বাড়িতে রোজই আসি, দুজন একসঙ্গে ওদের চিলেকোঠায় লেখাপড়া করি। সঞ্জয় অঙ্কে 1 নম্বর, আমাকে অঙ্ক বোঝায়। তখন সে অন্যরকম সিরিয়াস, যেন অধ্যাপক। আমি লিখে দিতে পারি ও আমেরিকায় যাবেই যাবে, নাসার স্পেস সেন্টারে বিজ্ঞানী হবে, মহাকাশে রকেট পাঠাবে। বনেদি বাড়ির ছেলে, ভালো মন্দ কত কি খায়, মাথা তো খুলবেই। না, মিথ্যে কথা বলবো না, বড়লোক হলেও এতটুকু অহংকার নেই। সঞ্জয়ের দিদি আমারও দিদি, একেবারে স্বপ্নের মতো, মুখে সব সময় হাসি, কখনো বসে বসে সময় নষ্ট করতে দেখিনি। আর্ট কলেজে ফাইনাল ইয়ার, যা ছবি আঁকে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আবার গল্প লেখা হয়ে গেলে আমাকে ছবি আঁকার ঘরে নিয়ে গিয়ে পড়ে শোনায়। গল্পে ভীষণ দুঃখ থাকে, আমার চোখে জল এসে যায়। এত দুঃখের গল্প কেন লেখে? বৈঠকখানার কোণের দিকে ওই বিশাল বস্তুটি হলো একটি জয় ঢাক। দুর্গাপুজোয় যে ঢাক বাজানো হয় তার চেয়ে অনেক অনেক বড়, মাটিতে রেখে বাজাতে হয়। বীভৎস গুড়গুড়ু আওয়াজ। কুম্ভকর্ণের ঘুম ভাঙাবার জন্যে কানের কাছে এই রকম 1 লক্ষ ঢাক একসঙ্গে বাজানো হয়েছিল। ভগবান ভীষণ রেগে গিয়ে বলেছিলেন ব্যাটা মরবে। সুন্দর বাহারি খোল দিয়ে ঢাকটাকে ঢেকে রাখা হয়েছে। ঝালর টালর ঝুলছে, তা খারাপ দেখাচ্ছে না। নুপুর দিয়ে আর্টিস্ট, সারা বাড়িতেই শিল্প। পেছনের বারান্দায় ঝুলছে 3টে বাবুই পাখির বাসা। কোন গ্রামে ছবি আঁকতে গিয়েছিল, নিয়ে এসেছে। নুপুরদির কাছে টুকিটাকি অনেক রকমের জিনিস আছে, মাঝে মাঝে আমাকে দেখায়। দেখাতে দেখাতে বলে পৃথিবীর বড় বড় দামি দামি জিনিস সবাই দেখে, ছোট ছোট তুচ্ছ জিনিসের দিকে কারো নজর নেই। বাট স্মল ইজ বিউটিফুল। নুপুরদির কাছে ওই ঢাকটার কথা জানতে চেয়েছিল। সেদিন মন ভালো ছিল। শিল্পী সাহিত্যিকদের মন সবসময় ভালো থাকে না। আমার দাদা সাহিত্যিক, কিছুটা নাম করেছে, ডিমান্ড আছে। বেশ হাসছিল, কথা বলছিল। হঠাৎ ঘুম মেরে গেল। কি হলো রে ভাই? মা বললে সরে যা, একা থাকতে দে, প্লট আসছে। তার মানে লেখা আসছে। কি হবে বাবা, কে জানে। শুনছি নুপুরদির সঙ্গে দাদার বিয়ে হবে। আর কদিন পরে ওই ফাল্গুন মাস থেকে দিদিকে বৌদি বলতে হবে। আমি ঠিক করেছি দিদিই বলবো, যা থাকি বড়াতে। দাদাকে না হয় জামাইবাবু। আমার দিদি নেই, যাও বা একটা পেলুম, কেড়ে নেওয়ার চক্রান্ত। ভগবান এদের ক্ষমা করে দাও। তুলি রেখে নুপুরদি বললে ঢাকের কথা শুনবি? আমি বললুম খুব জানতে ইচ্ছে করছে।
নুপুরদি বললে, ঢাকার নাম শুনেছিস? আমি বললুম, বাংলাদেশের রাজধানী। নুপুরদি তখন বললে, বাংলার নবাবের রাজধানী ছিল ঢাকায়। এইবার একটা হিসেব কষে নি। আমার ঠাকুরদা মানে বাবার বাবা, তার বাবা, এইবার সেই বাবার বাবা। আমি বললুম, বাবারে বাবা, কত বাবা? নুপুরদি বললে, বাবা আর মা ছাড়া পৃথিবী অচল, সব থেমে যাবে। এত প্রশ্ন করিস। হিসেব গুলিয়ে গেল। কোন বাবা? আমি বললুম, তুমি বাবা ধরে এগোচ্ছ কেন? নুপুরদি বললে, আরে আমি এগোবো কেন, আমি তো পেছোচ্ছি। আমি বললুম, তাহলে তুমি শ্রাদ্ধের সময় যেমন করে সেই রকম করো। পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ। শেষে নুপুরদি বললে, ছেড়ে দে, সহজ করে নে। এইভাবে বলি, আমাদের কোনো এক পূর্বপুরুষ। আমি বললুম, দাদার সঙ্গে তোমার বিয়ে হলে তিনি তো দাদার শ্বশুর রূপে পড়বেন, মানে আমারও শ্বশুর। নুপুরদি বললে, মরণ দশা, তুই কি আমাকে বিয়ে করছিস? আমি বললুম, তাও তো বটে, কিন্তু। নুপুরদি বললে, এখানে কোনো কিন্তু নেই, যে যাকে বিয়ে করবে তার বাবা তার শ্বশুর হবে। আমি বললুম, তোমার বাবা দাদার আর আমার দুজনেরই কাকু। নুপুরদি বললে, বিয়ের পর তোর দাদার কাকু বলতে পারবে না, বাবা বলতে হবে। তুই যেমন কাকু বলিস সেই রকমই বলবি। আমি বললুম, তুমি আমার বাবাকে বাবা বলবে, আমিও বলবো, দাদাও বলবে, তাহলে? নুপুরদি বললে, তাহলে কি? তুই এখান থেকে বেরো, আমার মাথাটা খারাপ করে দিস না, কামড়ে দেব। আমি বললাম, ঠিক আছে, এই আমি সাইলেন্ট, তুমি ঢাকটা বলো। অতঃপর নুপুরদি শুরু করল, নবাব মুর্শিদ কুলি খাঁ আমার দাদুর দাদুকে উপহার দিয়েছিলেন। আমি বললুম, অতটা পেছলে? নুপুরদি বললে, হ্যাঁ, শুনতে হয় শোন, না শুনতে চাস তো বেরো। আমি বললাম, এত জিনিস থাকতে ঢাক কেন? নুপুরদি বললে, মুর্শিদ খুব বাজে টাইপের নবাব ছিলেন। খাজনা বাকি পড়লে জমিদারদের ধরে আনতেন, রকম রকমের শাস্তি। এই শাস্তি দেওয়ার ভার ছিল দুটো সাংঘাতিক গুন্ডার ওপর, রেজা খাঁ আর নসরত আলী। ঠ্যাঙে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা, সপাসপ চাবুক মারা, প্রচণ্ড শীতকালে গলা জলে ডুবিয়ে রাখা। আর একটা সাংঘাতিক শাস্তি ছিল, বৈকুণ্ঠে ফেলে দেওয়া। আমি বললাম, বৈকুণ্ঠ, সে আবার কি? মেরে ফেলা? নুপুরদি বললে, মেরে ফেললে তো হয়েই গেল, খাজনাটা তো আদায় করতে হবে। বৈকুণ্ঠ হলো মলমূত্রের ডোবা, ভ্যাট ভ্যাট করছে, পচা দুর্গন্ধ। ডিফল্টার জমিদার বাবুকে সেই ডোবায় ফেলে রাখা হলো 12 ঘন্টা, 24 ঘন্টা। আমি বললুম, এরকম বিয়ারা নবাবের চাকরি করা তো ভয়ঙ্কর ব্যাপার। নুপুরদি বললে, এই মুর্শিদ আমার সেই অতি বৃদ্ধ পিতামহের কাছে জব্দ থাকতেন। নুপুরদি বললে, কবিরাজ ছিলেন কি না? আমি বললাম, কীরকম? নুপুরদি তখন বলল, কবিরাজ ছিলেন যেহেতু, তিনি ভূত নামাতে, ভূত ছাড়াতে বা মরা মানুষকে বাঁচাতেও পারতেন। নবাবের সুন্দরী মেয়েকে একবার ভূতে ধরল,
ওরা বলে জিন। কেউ জিন চেলে দিয়েছিল। আমার সেই দাদুর দাদু, সুপার দাদু, নবাব কুলি খাঁর 1 নম্বর দোস্ত, শতরঞ্জ খেলার পার্টনার বললেন, আমাকে একটা জয় ঢাক এনে দাও। চুনার ফোর্ট থেকে সবচেয়ে বড় ঢাক হাতির পিঠে চেপে ঢাকায় এলো। তারপর সেই ঢাক তার মেয়ের কাছে কান লাগাতার 3 দিন বাজল। সবাই ভাবলে উড়িষ্যার রাজার সঙ্গে বুঝি যুদ্ধ বেঁধেছে। সেনাধ্যক্ষ কাউকে কিছু না জিজ্ঞেস করেই ধাঁই ধাঁই করে তোপ দাগতে শুরু করলেন। সৈন্যরা দল বেঁধে ছুটে যে যেখানে পারল সেদিকে চলে গেল। হাতিগুলো খেপে গিয়ে 3টে ক্ষেতের সব ফসল খেয়ে ফেলল। মেয়ের মা কালা হয়ে গেল। আর কুলি খাঁ পা স্লিপ করে নিজের তৈরি করা বৈকুণ্ঠে পড়ে গেলেন। তারপর তাকে তুলে এনে 3 জ্বালা আতর দিয়ে গোসল করানো হলো। আমি বললাম, সেই জিনটার কি হলো? মুকুটদি বললে, সবাই দেখলে মেয়েটার শরীর থেকে এক সুন্দরী বেরিয়ে এলো। সুপার দাদু জিজ্ঞেস করলেন, তুমি কে? জিন বলল, আমি আনারকলি। মুর্শিদ বৈকুণ্ঠে ফেলে হিন্দু জমিদারদের বহুত কষ্ট দেয়, তাই আমি তার সুন্দরী মেয়ের শরীরে প্রবেশ করে ওই অত্যাচারীকে তারই তৈরি নরকে ঘপাত অ্যান্ড ভরভর। ওকে বলো ওখানে একটা গোলাপ বাগ তৈরি করতে। আর এই ঢাকটা আমি তোমাকে দিয়ে গেলাম, গিফট ফ্রম আনারকলি। যখনই বাজাবে ঢাক বলবে, দুনিয়ায় অত্যাচারী স্থান নেই, নিপাত যাক নিপাত যাক। এই হলো ঢক্কা কাহিনী। এইবার দূর হ, আমি ছবি আঁকবো।